আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব তোমাদের পরিবার পরিজন নিয়ে ভালো আছো, সুস্থ আছো। তো এখন আমি নবম দশম শ্রেণী বায়োলজি ক্লাস নিচ্ছি। খেয়াল করো, আমাদের বোর্ড থেকে একটা ইনস্ট্রাকশন আসছে যে অ্যাসাইনমেন্ট করতে হবে, তাই না? হ্যাঁ, অ্যাসাইনমেন্টের উপর ডিপেন্ড করে আমাদের বোর্ড থেকে কিছু কোশ্চেনও আসতেছে, অর্থাৎ অ্যাসাইনমেন্টের টপিকস দেওয়া হচ্ছে। সেই টপিকস অনুসারে তোমাদের কোশ্চেন পেপার দেওয়া হচ্ছে স্কুল থেকে, এবং সেটা তোমরা বাসায় সুন্দর করে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে স্কুলে জমা দিবে। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের উপর ডিপেন্ড করে যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসে আমাদের কি কি টপিকস আছে সেগুলো আমরা রিপিট করব। যদিও বা আমাদের একটা সিলেবাস, আমাদের যে ফাইনাল পরীক্ষার সিলেবাস ছিল সেটা মোটামুটি কমপ্লিট হয়েছে, তারপরে আমরা একটা রিভিউ ক্লাস নিব। আচ্ছা দেখো, ষষ্ঠ অধ্যায় আমি লিখেছি তোমাদের, আজ হচ্ছে জীবে পরিবহন। আমি আজ তোমাদের জীবে পরিবহনের যে অংশটা আছে অধ্যায় ষষ্ঠ, সেখানে হচ্ছে ট্রান্সপিরেশন, প্রকারভেদ, নেসেসারি, অর্থাৎ তিনটা জিনিস আজকে আমরা করবো। সেটা ট্রান্সপিরেশন হচ্ছে প্রসেদন। ট্রান্সপিরেশন হচ্ছে প্রসেদন। প্রসেদনের নাম আমরা সেই ক্লাস 7 থেকে শুনে আসতেছি। প্রসেদনটা কি আজকে সেটা আমরা জানবো, এবং প্রসেদনের প্রকারভেদ জানবো, তারপরে প্রসেদন কিভাবে হচ্ছে সেই সিস্টেমটা জানবো, এবং এই প্রসেদনকে আবার অতি প্রয়োজনীয় শত্রু বলা হচ্ছে, সেটার কারণ কি সেটাও জানবো। আমরা ফার্স্ট প্রসেদনটা আসি। প্রসেদন ইংলিশটা লিখে বাংলা দিয়ে দিব, তাহলে তোমাদের জন্য ইজি হবে। ট্রান্সপিরেশন বা প্রসেদন, ঠিক আছে? আচ্ছা, ট্রান্সপিরেশন বা প্রসেদন। এখন এই ট্রান্সপিরেশন মানে প্রসেদনের বাংলা হচ্ছে, প্রসেদনটা কি সেটা হচ্ছে উদ্ভিদ শোষণের মাধ্যমে কিছু পানি সংগ্রহ করে, তাই না? কি মূলের দ্বারা, মূল দ্বারা কিছু পানি সংগ্রহ করে। মানে এটা যদি উদ্ভিদ হয়, মনে করো এটা উদ্ভিদ, যাই হোক এখানে ডালপালা আছে, এই যে শিকড়, তাই না? মূল অংশ, এটা মাটির নিচে অংশ থাকে। এই যে মূলের অংশ, এখানে একটা মূল টুপি, মূল অংশ থাকে, ঠিক আছে? সেই মূল টুপি থেকে উদ্ভিদ কি করে, শোষণের মাধ্যমে, এখানে ছোট ছোট অনেক শিরা উপশিরা থাকে, তাই না? আচ্ছা, প্রত্যেকটা শিরা উপশিরা উদ্ভিদ কি করে, মাটি থেকে কিছু পানি শোষণ করে, তাই না? এই শোষণের ফলে ওই পানিটা কি করে, উদ্ভিদের সমস্ত দেহে প্রবাহিত হয়। এখন অতিরিক্ত যে পানিটা, মানে কিছু পানি কি করে, উদ্ভিদের খাদ্য তৈরি করতে দরকার হয়। যেমন আমরা ফটোসিনথেসিস করছি, তাই না? ফটোসিনথেসিস কি ছিল, তোমার 6 কার্বন ডাইঅক্সাইড প্লাস 12 পানি ছিল, তাই না? 12 পানি ছিল। এই যে 6, এটা লাইট, এটা হচ্ছে ক্লোরোফিল। এখন এই যে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ বাতাসের মাধ্যমে, বায়বীয় পদার্থের, বায়বীয় যে বাতাসটা সেখান থেকে নিচ্ছে। এবং আর এই যে পানিটা কোথায় পাচ্ছে, পানিটা উদ্ভিদের বডিতে থাকতেছে। এখন বডিতে কোথায় পাচ্ছে, এই বডিতে হচ্ছে মূল দিয়ে উদ্ভিদ শোষণের মাধ্যমে সেই পানিটা নিজের দেহে অ্যাবজর্ব করতেছে। এই পানিটা কি করতেছে, ফটোসিনথেসিস কাজে লাগতেছে। যে উদ্ভিদের সবুজ অঙ্গ আছে, সেই সবুজ অঙ্গে সে সালোকসংশ্লেষণ করছে। এখন প্রসাধনটা হচ্ছে এই যে পানিটা উদ্ভিদ সালোকসংশ্লেষণের জন্য গ্রহণ করতেছে, তারপরে কিছু এক্সট্রা পানি থেকে যায়, ঠিক আছে, উদ্ভিদের দেহে। যেমন আমরা খাবার পরে আমরা যে রেচন তন্ত্র পড়ছিলাম, আমাদের অধ্যায় ছিল, সেই রেচন তন্ত্রে পড়েছিলাম যে আমাদের যে খাবার, আমরা যে খাবার খাই, তারপরে যে পানি খাই, এটা কি করে, ফিল্টারের মাধ্যমে বাইরে উন্মুক্ত হয় অতিরিক্ত যে বর্জ্যটা থাকে, ঠিক আছে? ঠিক উদ্ভিদের সেরকম একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা কি, পাতার মাধ্যমে কি করে, পাতার মাধ্যমে তো এই রান্নাবান্না হচ্ছে, তাই না? অর্থাৎ সালোকসংশ্লেষণটা হচ্ছে। সালোকসংশ্লেষণের ফলে যে পানিটা ব্যবহৃত হচ্ছে, তারপরে যে এক্সট্রা পানি থাকতেছে, সেই পানিটা কি করবে, প্রস্বেদনের মাধ্যমে উদ্ভিদ পাতার সাহায্যে, এই যে মনে করো পাতা, এই পাতার সাহায্যে বাইরে অর্থাৎ পরিবেশে বের করে দিচ্ছে। এখন এই যে প্রক্রিয়াটা, ঠিক আছে, মানে পাতার মাধ্যমে অতিরিক্ত পানি উদ্ভিদ বাষ্পাকারে বের, এই পানিটা কিভাবে বের করতেছে, পানি আকারে না, বাষ্পাকারে বের করে দিচ্ছে। মানে বাষ্প কি, বাষ্প একটু পানি পানি ভাব থাকে, তাই না? বাষ্প আমরা দেখেছি, বাষ্প আর পানির মধ্যে কিন্তু, বাষ্প আর বায়ুর মধ্যে অনেক পার্থক্য আছে। বাষ্পটার মধ্যে একটু ভেজা ভেজা ভাব থাকে, ঠিক আছে? এখন বাষ্পাকারে বাইরে বের করে দেওয়ার যে প্রসেসটা, সেটাই হচ্ছে প্রসাধন। তার মানে আমাদের আজকের মূল টপিকস। আচ্ছা, প্রসাধনের সংজ্ঞাটা আমি তোমাদের লিখে দেবো, তোমাদের বই খুব সুন্দর করে আছে, তারপর আমি একটু রিপিট করবো। আমি বইয়ের সংজ্ঞাটাই তোমাদের দিব, সেটা হচ্ছে তোমাদের বইয়ের 132 পেজ, আমি পেজ নাম্বারটা লিখে দিয়েছি তোমাদের।
তো এখানে দেখো সাধারণত যে সকল উদ্ভিদ যে শারীরতত্ত্বীয় প্রক্রিয়ায় তার বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে পানি বের করে দেয়, সেটাই প্রস্বেদন। সেটা প্রস্বেদন বা বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন। আচ্ছা, এরপর আমি প্রস্বেদনের উপর একটা ক্লাস এই জন্য রাখছি যে প্রস্বেদনটা খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা দেখো, উদ্ভিদ যে শারীরতত্ত্বীয় প্রক্রিয়ায়, তো আমরা ফটোসিনথেসিস যখন আলোচনা করেছিলাম, রেসপিরেশন যখন আলোচনা করেছিলাম, তখনও কিন্তু একই শব্দটা উচ্চারণ করেছিলাম যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া। শারীরবৃত্তীয় প্রক্রিয়া মানে উদ্ভিদের বডিতে এটা হচ্ছে। হিউম্যান বডিতে যেমন অনেক সার্কুলেশন আছে, উদ্ভিদের বডিতেও তেমন সার্কুলেশন আছে। অর্থাৎ উদ্ভিদের শারীরবৃত্তীয় যে প্রক্রিয়া তার বায়বীয় অঙ্গের মাধ্যমে, বায়বীয় অঙ্গ কি সেটা আমরা একটু দেখবো। বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে, অর্থাৎ একটু আগে আমি বললাম যে বাষ্পাকারে পানি বের করে দেয়, এখানে অতিরিক্ত পানি বলতে পারো, অতিরিক্ত পানি বের করে দেয়, সেটাই হচ্ছে প্রস্বেদন বা বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন। তিনটা নাম যে কোনো একটা পরীক্ষায় থাকতে পারে, ঠিক আছে? যে কোনো একটা দিয়ে তোমাকে আইডেন্টিফাই করা থাকতে পারে। বাষ্পমোচন বললে তুমি প্রস্বেদন বুঝবে, আবার ট্রান্সপিরেশন বললেও প্রস্বেদন বুঝবে। যেহেতু আমরা সায়েন্সের স্টুডেন্ট, সেহেতু আমরা প্রত্যেকটা শব্দের ইংলিশ টার্মটা দেখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা মোটামুটি গেল। তাহলে এখন এই যে বাষ্পীয় প্রক্রিয়া কিভাবে বের হচ্ছে সেটা আমরা একটু দেখি। এটা মনে করো একটা পাতা। আচ্ছা, আমি খুব ভালো আঁকতে পারি না, তারপরে ট্রাই করি। আচ্ছা, এখান থেকে প্রস্বেদনটা কোথায় হচ্ছে? পাতার দুইটা পিঠ থাকে, তাই না? যদি পাতা এরকম চারটা হয়, উপরে একটা অংশ থাকে, নিচে একটা অংশ থাকে। উপরের অংশ থাকে কিউটিকল যুক্ত মসৃণ, ঠিক আছে? একটু ডিপ তোমার ডার্ক ব্লু কালার, ডার্ক সবুজ, তাই না? ডার্ক সবুজ মানে ঘন সবুজ, এবং হচ্ছে একটু মসৃণ টাইপের থাকে, একটু সিল্কি টাইপের, ঠিক আছে? লেন্টিসেল তোমার সিল্কি টাইপের থাকে। আর নিচের অংশটা একটু রাফ থাকে এবং এরকম শিরা উপশিরা দেখা যায়। নিচের এটা মনে করো উপরের অংশ, এটা একটু সবুজ বর্ণে থাকে। আর যদি নিচের অংশ মনে করো এটা, তাহলে এরকম একটা রেখা দেখা যায়। অর্থাৎ পাতার এইটা কি ছিল? মূল শিরা, তাই তো? এখান থেকে যে দাগগুলো অর্থাৎ উপশিরাগুলো দেখা যায়, তাই না? নার্ভগুলো দেখা যায়। আচ্ছা, দেখা গেলে এখানে দেখো রাফ থাকে, বেশ রাফ থাকে। এইখানটাতে তোমার লেন্টিসেল থাকে অসংখ্য পরিমাণ। এটা তোমার আলোক অনুবীক্ষণ যন্ত্র, যে মাইক্রোস্কোপ আছে, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আমরা দেখি, সেটাতে দেখা যায়। সেটাতে কেমন দেখতে? লেন্টিসেলের আকৃতিটা দেখো। আচ্ছা, এটা হচ্ছে সেই লেন্টিসেল এবং এগুলো হচ্ছে রক্ষী কোষ, ঠিক আছে? রক্ষী কোষটা কি করে? রক্ষী কোষটা এই লেন্টিসেলকে অর্থাৎ এই পত্ররন্ধ্রকে ওঠা অর্থাৎ সংকুচিত ও প্রসারিত করতে সহায়তা করে। এটা হচ্ছে লেন্টিসেলের যে অংশটা, অর্থাৎ এই অংশ দিয়ে তোমার পানি বের হয়ে যেতে সহায়তা করে। যখন পানি বের হয়ে যেতে সহায়তা করে, তখন এই রক্ষী কোষটা চারিদিকে সংকুচিত হয়ে টান অনুভব করে, অর্থাৎ এই মুখটা বড় হয়ে যায় আর এটা ছোট আকৃতি ধারণ করে, অর্থাৎ সংকুচিত হয়ে যায়। তখন পানি বের হয়ে যায় বাষ্পাকারে। আবার যখন পানি বের হওয়া কমপ্লিট হয়ে যায়, তখন এটা সংকুচিত হয়ে যায়। এটা সংকুচিত হয়ে যায় এবং রক্ষী কোষগুলো আবার বড় আকৃতি ধারণ করে, ঠিক আছে? যেহেতু এখানে টান কম, সেহেতু এটা বড় আকৃতি ধারণ করছে। এরপরে আমরা দেখবো, মোটামুটি আমরা তোমার প্রস্বেদন কিভাবে হয় তার প্রসেসটা দেখলাম, পাতার কোন অংশে হয়। আচ্ছা, এবার আমরা দেখবো প্রস্বেদনের প্রকারভেদ, অর্থাৎ প্রস্বেদন কয় প্রকার হতে পারে।
প্রকারভেদ বলতে প্রসাধন কম হচ্ছে বেশি হচ্ছে তা কিন্তু না, অর্থাৎ উদ্ভিদের দেহে কোন কোন অঙ্গে প্রসাধন হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে তোমার প্রকারভেদ করা হয়েছে। আচ্ছা, এটাকে 3 ভাগে ভাগ করা যায়। আমি একটু ডিফারেন্স করে লিখলে ভালো হয়, তাই না? আচ্ছা, ডিফারেন্স এইভাবে লিখি। এক হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রসাধন বা স্ট্রোমাটাল ট্রান্সপিরেশন। ক্লিয়ার? এরপর আসছে 2। এখানে কিছু কথাবার্তা আছে যেটার সংজ্ঞাটা আমি দিব, তারপরে কত % উদ্ভিদে সংগঠিত হচ্ছে সেটা দিব, তারপরে কোথায় কোথায় সংগঠিত হচ্ছে, কিভাবে সংগঠিত হচ্ছে সেই ইনফরমেশনগুলো আমরা দিব। তারপরে হচ্ছে কিউটিকুলার, প্রত্যেকটা আমি ডিটেলস বলবো, একটু লিখে নিই। কিউটিকুলার প্রসাধন বা কিউটিকুলার ট্রান্সপিরেশন। আরেকটা আসছে কি আছে এটা, লেন্টিকুলার প্রসাধন বা লেন্টিকুলার ট্রান্সপিরেশন। আচ্ছা দেখো, এটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রসাধন। পত্ররন্ধ্রীয়, একটু আগেই আমরা যে পত্র অর্থাৎ পাতার যে রন্ধ্রটা খেয়াল করলাম, ঠিক সেটার মাধ্যমে যে প্রসাধনটা সংগঠিত হয়, অর্থাৎ পাতার মাধ্যমে সংগঠিত হয়। উদ্ভিদের সবুজ অংশে বিশেষ করে সংগঠিত হয় কিউটিকুলার, সবুজ ধরনের ডার্ক অংশেও সংগঠিত হয় কিউটিকুলার প্রসাধন, মানে বাকো লেন্টিকুলার। কিউটিকুলার হচ্ছে তোমার পাতার উপরে অংশ, বহি অংশ, ঠিক কিউটিকল মানে পাতার উপরে যে অংশ, শুধু যে পাতার নিচের অংশে সংগঠিত হচ্ছে তা কিন্তু না, ঠিক আছে? পাতার নিচের অংশে যে প্রসাধন সংগঠিত হচ্ছে তা না, পাতার উপর অংশ হচ্ছে সেটা হচ্ছে কিউটিকুল বলে, কিউটিকুল অংশ বলা হয় সেটা। এই জন্য কিউটিকুলের উপর ডিপেন্ড করে শব্দটার নাম দেওয়া হচ্ছে কিউটিকুলার। আচ্ছা, লেন্টিকুলার, লেন্টি মানে বাকল, লেন্টিকুলার মানে বাকলে যে প্রসাধন সংগঠিত হচ্ছে সেটা হচ্ছে লেন্টিকুলার প্রসাধন। তাহলে পত্র অর্থাৎ পাতায় যে প্রসাধনটা সম্পূর্ণ হচ্ছে সেটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রসাধন। লেন্টিকুল মানে হচ্ছে তোমার পাতার উপরের অংশ, সেই পাতার উপরের অংশ বাহ্যিক অংশ, বাহ্যিক অংশে যে তোমার প্রসাধনটা সম্পূর্ণ হচ্ছে সেটা হচ্ছে লেন্টিকুলার প্রসাধন, আর সরি কিউটিকুলার প্রসাধন। আর লেন্টিকুল হচ্ছে তোমার বাকলে যে প্রসাধনটা সংগঠিত হচ্ছে সেটা হচ্ছে লেন্টিকুলার প্রসাধন। এখন কোনটা কত % সংগঠিত হচ্ছে এবং কিভাবে সংগঠিত হচ্ছে সেটা দেখো। আচ্ছা দেখো, এটা কোথায় কোথায় থাকতে পারে, পাতা পত্ররন্ধ্রীয় প্রসাধন কোথায় কোথায় থাকতে পারে। এক হচ্ছে তোমার পাতা, তারপর হচ্ছে কচি কাণ্ড, ফুলের বৃতি, পাপড়ি, ঠিক আছে? তাহলে পাতায় পাচ্ছি আমরা, কচি কাণ্ডে পাচ্ছি, ফুলের বৃতিতে পাচ্ছি, পাপড়িতে পাচ্ছি। তাহলে পত্ররন্ধ্রীয় প্রসাধন আমরা 4টা জায়গায় পাচ্ছি। আমাদের বইয়ে যে 4টা অপশন আছে সেই 4টা অপশনে দেখাচ্ছি, আরো অংশে থাকে কিন্তু সেটা দরকার নেই আমাদের। পাতায় থাকছে, কচি কাণ্ডে থাকছে অর্থাৎ ভাস্কুলার টিস্যু যেখানে খুব বেশি পরিমাণে সেখানে থাকছে। ফুলের বৃতি, আমরা ফুলের বৃতি জানি, আমরা যেহেতু ফুলের অধ্যায় পড়েছিলাম এরকম থাকে, তাই না? 5টা অংশ থাকে জবা ফুলের, তাই তো? হ্যাঁ, এটাকে বলে বৃতি। আর এটা হচ্ছে দল, এটা বৃতি। এই যে অংশটার উপর ফুলের স্তবক, তারপরে তোমার দলটা সার্কেল থাকে অর্থাৎ সংযুক্ত থাকে, সেটাকে বলা হচ্ছে বৃতি। তাহলে ফুলের বৃতিতেও তোমার প্রসাধন সংগঠিত হচ্ছে। আর পাপড়ি মানে এই যে দলটাকে বলছে পাপড়ি, বাংলায় দল বলে আবার পাপড়ি বলে, যাই বলো সমস্যা নেই। পাপড়ি, এটাকে তোমার পত্ররন্ধ্রীয় প্রসাধন সংগঠিত হচ্ছে। কত % সংগঠিত হচ্ছে সেটা আমরা একটু দেখি। এখানে প্রায় 90 থেকে 95%। কত %? 90 থেকে 95% প্রসাধন সংগঠিত হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রসাধন। তার মানে কিউটিকুলার আর লেন্টিকুলারে খুব স্লো, তাই না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এরপরে আসতেছে এখানে আর কি কি ইনফরমেশন আছে। মোট এই তো এটাই মূল ইনফরমেশন। তো এখান থেকে তোমাদের অবজেক্টিভ আসে। অবজেক্টিভ কি আসে? অবজেক্টিভ না হলেও যদি তোমাদের এখন হচ্ছে তোমার
কি বলবো অ্যাসাইনমেন্ট সিস্টেম। তো অ্যাসাইনমেন্টে লেখা থাকতে পারে যে জাস্ট টপিকস দেওয়া থাকলো রেসপাইরেশন, তো রেসপাইরেশন কাকে বলে, কত প্রকার, কি কি কিভাবে সংগঠিত হচ্ছে ইত্যাদি ইত্যাদি অনেক হিউজ পরিমাণে ইনফরমেশন আসবে। তো তার মধ্যে থেকে যদি সংক্ষিপ্ত কোনো কোশ্চেন থাকে, এটা জানা অবশ্যই জরুরি, সেটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রসাধনটা কোথায় কোথায় ঘটে, অবস্থানটা কোথায়, পাতায় হচ্ছে, কচিকাণ্ডে হচ্ছে, ফুলের বৃদ্ধিতে হচ্ছে, পাপড়িতে হচ্ছে। আচ্ছা, এই পত্ররন্ধ্র প্রসাধন, কিউটিকুলার প্রসাধন, লেন্টিকুলার প্রসাধনের মধ্যে সবথেকে অধিক হারে কোথায় প্রসাধন হচ্ছে? পত্ররন্ধ্রীয় প্রসাধন 90 থেকে 95%। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা একটু দেখে নিতে হবে। আচ্ছা, কিউটিকুলার প্রসাধনটা কোথায় হচ্ছে? উদ্ভিদের বহিতকে, বিশেষ করে পাতার উপরে ও কিউটিকলের আবরণ থাকে। উদ্ভিদের বহিতকে কোথায়? উদ্ভিদের বহিতক, আমাদের যেমন স্কিন, তাই তো, ওদের বহিতক বলা হয়। যেমন মনে করো এটা যদি উদ্ভিদের মূল বডি হয়ে থাকে, তাহলে যে বহিতক বাইরের অংশ, সবুজ, বিশেষ করে সবুজ হতে হবে সেটা, এবং পাতার উপরের অংশ। পাতার উপরের অংশ আমি তো প্রথমেই দেখা দিলাম তোমাদের, পাতার উপরের অংশ একটু সিল্কি থাকে, কিউটিকুল সংযুক্ত থাকে, খুব সিল্কি। আজকে যদি কারোর বাসার কাছে ছোট গাছ টাছ থাকে, সেটাতেও দেখতে পারো পাতার উপরের অংশ দুইটা অংশ থাকে, ঠিক আছে। সূর্যের আলোর দিকে যে অংশটা মুভ করা থাকে, উপরের দিকে যে মুভ করা থাকে যে অংশটা, ওটাকে তোমার বহি অংশ বলছে, আর নিচের যে অংশটা থাকে সেটাকে অন্ত অংশ বলছে। তো বহি অংশ দেখবে একটু সিল্কি টাইপের, ঠিক আছে। যে কোনো পাতা তুমি ধরতে পারো, দেখবে একটু সিল্কি টাইপ। কিছু কিছু পাতা যেমন লাউ বা কুমড়া, এগুলো খসখসে থাকে, ঠিক আছে, সেটা আলাদা। কিন্তু অধিকাংশ পাতা দেখবে একটু সিল্কি টাইপের থাকে, সেটাকে কিউটিকুল বলা হচ্ছে। উপরে একটা অংশ থাকে। এই উদ্ভিদের বহিতকে এটা হতে পারে, বহিতকে অনেক সময় দেখা যাচ্ছে সিল্কি টাইপের থাকে, কিউটিকুলার থাকে, সেটা উদ্ভিদের বহিতকে হয়। আর কোথায় হয়? পাতার উপরেও, পাতার উপরের অংশ, পাতার উপরের অংশ। এখন কত পার্সেন্ট সংকুচিত হচ্ছে? কিউটিকুল হচ্ছে এটাতে কোনো পার্সেন্টেজ তোমাদের বই দেওয়া নেই, মনে করো খুব অল্প পরিমাণে, যেহেতু এখানে খুব বেশি পরিমাণে 90 থেকে 95, বাকি থাকে মাত্র 10 থেকে 5%, তাই না? তো এই দুটো মনে করো 10 থেকে 5% হচ্ছে কিউটিকুলার বা লেন্টিকুলার প্রসাধন শব্দ হচ্ছে। আচ্ছা, লেন্টিকুলার প্রসাধনে হচ্ছে লেন্টিকুলার প্রসাধন বাকলে হচ্ছে। এখন বাকলে কিভাবে হচ্ছে সেটা খেয়াল করতে হবে। এটা হচ্ছে বাকলে হচ্ছে, তাই তো। এখন বাকলে কিভাবে হচ্ছে? এটা বাকল, উদ্ভিদের বাকল লিখি তাহলে সুবিধা হবে। আচ্ছা, এখন লেন্টিকুলারটা, এই প্রসাধনটা কখন সংগঠিত হয়? উদ্ভিদের যখন সেল ডিভিশন হয়, অর্থাৎ গৌণ বৃদ্ধি যখন হয়, কাণ্ডের বাকল ফেটে যায়, ঠিক আছে, কাণ্ডের বাকল ফেটে যায়। মনে করো যখন আমরা বর্ষবলয় পড়েছি, তাই না? বর্ষবলয় কি ছিল? মনে করো এটা উদ্ভিদ, দেখো তোমার পাশে, তোমার বাড়িতে যদি কোনো গাছ থাকে, প্রতি বছর অল্প অল্প করে বাড়তেছে, একটু করে মোটা হচ্ছে, তাই না? হ্যাঁ। আর কখনো যদি গাছের গুড়ি কাটা হয়, অর্থাৎ এই অংশটা যদি কেটে ফেলা হয়, ঠিক এরকম একটা সার্কেল দেখা যায়। আমি জাস্ট খুব শর্টে বোঝানোর চেষ্টা করছি লেন্টিকুলারটা কোথায় ঘটছে। এরকম একটা সার্কেল দেখা যায়, ঠিক আছে। এখানে অনেক কোষের সেল ডিভিশন হয়, একটা ছোট সার্কেল দেখা যায়, একটা বড় সার্কেল দেখা যায়। এই ছোট সার্কেল এবং বড় সার্কেল মিলে এই দুটাকে বর্ষ বলা হয়। অর্থাৎ শীতকালে বৃদ্ধি কম হয় এবং গ্রীষ্মকালে বৃদ্ধিটা একটু বেশি হয়। শীতকালে বৃদ্ধি এবং গ্রীষ্মকালে বৃদ্ধি দুইটা মিলেই তো 1 বছর, তাই না? শীতকাল আর গ্রীষ্মকাল দুটো মিলে 1 বছর। এই 1 বছরে যতটুকু বৃদ্ধি হচ্ছে সেটাকে একসাথে বর্ষবলয় বলা হচ্ছে। এখন এই বর্ষবলয় যখন হবে, তখন এই বাকলের অংশটা ফেটে যায় কখনো কখনো, ঠিক আছে, কখনো কখনো ফেটে যায়, ঠিক আছে। মোটা উদ্ভিদ ধরো এমন একটা উদ্ভিদ, এর বাকলটা যখন বেড়ে যেতে থাকে, ঠিক আছে, তখন কি মাঝে মাঝে ফেটে যায় না? উদ্ভিদকে দেখবা কখনো কখনো উদ্ভিদের পাশের অংশ, বাকল মানে যে অংশটা একটু ডার্ক ব্রাউন টাইপের থাকে, সেটা দেখবে ফেটে গিয়েছে। ওই যে ফাটা অংশটা, ঠিক আছে, সেই ফাটা অংশে কি হচ্ছে? গৌণ বৃদ্ধি বলা হচ্ছে, তাই না? যেহেতু এটা তোমার ইয়া থাকে, তোমার স্থায়ী টিস্যু থাকে, তাই না? স্থায়ী টিস্যু থাকার কারণে অনেক হার্ড থাকে, যার কারণে ওটা ফেটে যায়। ফেটে যাওয়ার ফলে কি থাকে? ওখানে একটা সেল সৃষ্টি হয়, অর্থাৎ লেন্টিসেল নামক একটা ছিদ্র সৃষ্টি হয়। এই লেন্টিসেলের ভিতরে কোষগুলো আলাদাভাবে সজ্জিত থাকে এবং কিছু পানি এর মধ্যে থেকে বাইরে বেরিয়ে যেতে পারে। আচ্ছা,
তাহলে আমাদের মূল টপিক কি? পত্ররন্ধ্র প্রসাধন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখানে পাতা, কাণ্ড, ফুলের বৃদ্ধি পাপড়িতে সংগঠিত হচ্ছে 90 থেকে 95%। কিউটিকুলার হচ্ছে উদ্ভিদের বহিঃত্বকে, পাতার উপরের অংশ হচ্ছে লেন্টিকুলার হচ্ছে উদ্ভিদের বাকলে। যখন গৌণ বৃদ্ধি সংগঠিত হয় তো গৌণ বৃদ্ধি লিখে দিই, গৌণ বৃদ্ধি। গৌণ বৃদ্ধি সংগঠিত হয় তখন লেন্টিসেল তৈরি হয়, বাস এগুলো। এখন এটা কিভাবে, বাহ্যিক কোনো প্রভাব আছে কিনা, বাহ্যিক প্রভাব আছে কিনা সেটা একটু দেখতে হবে। বাহ্যিক প্রভাব তো অবশ্যই থাকবে, কারণ বায়োলজি মানেই বাহ্যিক প্রসঙ্গ আসবে, তাই না? এটা একটু মুছে দিলাম, একটা স্ক্রিনশট দিয়ে নিও, তাহলে পড়তে সুবিধা হবে। এবং যে ইনফরমেশনগুলো আমি বোর্ডে লিখেছি এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এতটুকু ইনফরমেশন পড়লে মোটামুটি এনাফ। খুব বেশি পড়া লাগে না, খুব বেশি পড়া লাগে না, কিছু সংখ্যক নির্দিষ্ট জিনিস খুব হাইলাইট করে পড়লে তুমি পুরো অংশটা নিজে থেকেই অনুধাবন করতে পারবে এবং তোমার পরীক্ষা হোক বা যে কোনো জায়গা হোক তুমি উপস্থাপন করতে পারবে। আচ্ছা, প্রভাবক। প্রভাবক, এখন প্রভাবক দুইটা আছে, একটা বাহ্যিক প্রভাবক, একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। বাহ্যিক প্রভাবকটা এখানে লিখুন। বাহ্যিক প্রভাবকটা দুইটা, একটা হচ্ছে বাহ্যিক প্রভাবক, একটা হচ্ছে অভ্যন্তরীণ। এক হচ্ছে বাহ্যিক প্রভাবক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ প্রভাবক, আচ্ছা দুইটা আলাদা আলাদা করে লিখবো আমি। এখন বাহ্যিক প্রভাবের মধ্যে আছে তাপমাত্রা, আসছে আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, তারপরে আসছে আলো, তারপরে আসতেছে বায়ু প্রবাহ। আচ্ছা, কি কি আছে আমি সেগুলো ইনক্লুড করি, তারপরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আর এখানে আছে পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র, বি আছে পত্রের সংখ্যা, পত্রের সংখ্যা, সি হচ্ছে পত্রফলকের আয়তন, আয়তন, আর হচ্ছে উদ্ভিদের বায়বীয়, বায়ু, আচ্ছা ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো তাপমাত্রা, বাহ্যিক প্রভাবকের মধ্যে আছে তাপমাত্রা। তাপমাত্রা যখন বাড়বে প্রসাধনের হার দ্রুত গতিতে বাড়বে। কারণ কি, আমরা জানি যে পানিতে যখন আমরা তাপ প্রয়োগ করি তখন বয়েল হতে থাকে না, ঠিক উদ্ভিদেরও তাপমাত্রা যখন বাড়বে তখন সালোক সংশ্লেষণের হার তোমার একটা নির্দিষ্ট লেভেলের থাকে, কিন্তু অতিরিক্ত যে পানিটা সেটা আস্তে আস্তে বেরিয়ে যেতে থাকে। আবার তাপমাত্রা যখন কমে যাবে তখন প্রসাধনও কমে যাবে। আপেক্ষিক আর্দ্রতা, সরি আর্দ্রতা আমি ভুল করেছি। আপেক্ষিক আর্দ্রতা কি? আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, বায়ুর জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা আনুপাতিক হারে আপেক্ষিক আর্দ্রতা বলে, আনুপাতিক যে হারটা। এখন যদি এই আপেক্ষিক আর্দ্রতা কম থাকলে প্রসাধনের হার বেড়ে যায়। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আপেক্ষিক আর্দ্রতা যখন কম, প্রসাধন তখন বেশি, এটা একটু খেয়াল রাখবেন। আর আপেক্ষিক হার যখন বেশি, প্রসাধন তখন কম। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এই যে আপেক্ষিক আর্দ্রতা। কারণ আমাদের যখন কি বলি, যখন বৃষ্টি, ঠিক আছে, বৃষ্টির সিজন থাকে তখন কি হয়, রেইনি সিজন যখন থাকে তখন কি হয়, আবহাওয়াটা একটু আর্দ্র থাকে, তাই না? এখন আবহাওয়া যখন আর্দ্র থাকে তখন কিন্তু প্রসাধন কম, সরি আপেক্ষিক আর্দ্রতা যখন কম বেশি থাকে তখন প্রসাধন কম, এবং আপেক্ষিক আর্দ্রতা যখন কম থাকে তখন প্রসাধন বেশি থাকে, ডিফারেন্স। এই জন্য যে নেসেসারি ইভিলটা এটার উপর, আপেক্ষিক আর্দ্রতার উপর ডিপেন্ড করে নেসেসারি ইভিলটা বলা হয়েছে। আমরা এরপরেই আলোচনা করবো নেসেসারি ইভিল। আচ্ছা, আলোটা কি? আলোটা হচ্ছে এটা হ্রাস বৃদ্ধি ঘটে, উদ্ভিদের তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে প্রসাধনের হারও প্রভাবিত হয়। এবার বায়ু প্রবাহ ঠিক, যদি তোমার বায়ু প্রবাহ বৃদ্ধি পায় প্রসাধনের হার বৃদ্ধি পায়, বায়ু প্রবাহ কম হলে প্রসাধনের হার কম থাকে। সবগুলোই মোটামুটি লেভেলে আছে, জাস্ট আপেক্ষিক আর্দ্রতা একটু ডিফারেন্ট। এবার আসছে অভ্যন্তরীণ প্রভাব, পত্ররন্ধ্রের প্রকারভেদ। পত্ররন্ধ্রের সংখ্যা, আয়তন, গঠন, অবস্থানের উপর ভিত্তি করে এর তারতম্য করতে পারে। এখন পত্ররন্ধ্র যদি কোনো পাতায় পত্রফলকে বেশি থাকে তাহলে কি হবে,
তাহলে তোমার প্রসাধনটা বেশি হবে। আর পত্ররন্ধ্রের আয়তন যদি কম থাকে, মনে করো তোমার ছাঁকনি যেটাকে বলে ফিল্টার, ঠিক আছে, ফিল্টারে যদি এই যে ছাঁকনির যে অংশটা এটা যদি অনেক বেশি থাকে তাহলে কি হবে, অনেক বেশি পরিমাণে পানি বাইরে তোমার ফিল্টারেশন হবে। আর যদি ছাঁকনিতে ফিল্টারের অংশটা যদি কম থাকে তাহলে কি হবে, কম পরিমাণে পানি ফিল্টার হবে। ঠিক তেমন আচ্ছা, পত্রের সংখ্যা, পাতার সংখ্যা ঠিক সেম জিনিস, ঠিক আছে। পাতার সংখ্যা যদি বেশি হয় পত্ররন্ধ্র বেশি হবে, পাতার সংখ্যা কম হলে পত্ররন্ধ্র কম হবে। পত্রফলকের আয়তন মানে কতটুকু বড় ছোট হবে, অর্থাৎ পত্ররন্ধ্র বড় কি তোমার পত্রফলকটা বড় নাকি পত্রফলকটা ছোট, মানে সাইজটা কেমন। সাইজটা যদি বড় হয় তাহলে পত্ররন্ধ্র অনেক বেশি সংখ্যক এখানে থাকবে এবং তোমার কি হবে, আয়তন বেশি থাকার কারণে কি হবে, এখানে প্রসাধনটা বেশি হবে। আর আয়তন যখন কম, ঠিক আছে, যেমন নারিকেল, ঠিক আছে, নারিকেল গাছের পাতা দেখেছি আমরা অনেক সুচালো, তাই না, ওখানে পত্ররন্ধ্রটা একটু কম হবে। আচ্ছা, উদ্ভিদের বায়বীয় অঙ্গের আয়তন, বায়বীয় অঙ্গ যেগুলো থাকে সেটার আয়তনের উপর ডিপেন্ড করছে। অর্থাৎ ওই যে আমরা লেন্টিসেল পড়লাম প্রথমে, অর্থাৎ ক্লাস স্টার্ট করার প্রথমে যে লেন্টিসেলটা আমরা চিত্রে এঁকে দেখিয়েছিলাম, রক্ষীকোষ থাকবে, একটা পত্ররন্ধ্রের অংশ থাকবে, সেই অংশটা ওইটার আয়তন যদি বেশি থাকে, বড় থাকে, তাহলে প্রসাধনটা বেশি হবে। আর যদি আয়তনটা কম থাকে তাহলে প্রসাধনটা কম হবে। এখন এই যে ওভারঅল বাহ্যিক প্রভাবক, অভ্যন্তরীণ প্রভাবকের উপরে যে মানটা করলাম, এটার পরে আমরা অতি প্রয়োজনীয় ইভেন্টটা আসতেছে, অর্থাৎ নেসেসারি ইভেন্টটা আসতেছে। তো আমি একটু মুছে দিব, একটা স্ক্রিনশট দাও যদি প্রয়োজন হয়। এখান থেকে মূল জিনিস হচ্ছে আপেক্ষিক আর্দ্রতাটা, ঠিক আছে। আর সব লেভেলে আছে যে এটা বাড়লে ওটা হবে, ওটা বাড়লে এটা হবে, অর্থাৎ আয়তন বাড়লে তোমার প্রসাধন বাড়তেছে, তারপরে পত্রফলকের সংখ্যা বাড়লে প্রসাধন বাড়তেছে, আবার সংখ্যা কমে গেলে প্রসাধন বাড়তেছে, প্রসাধন কমে যাচ্ছে, এরকম ইত্যাদি। কিন্তু শুধুমাত্র আপেক্ষিক আর্দ্রতার ডিফারেন্স আছে। এটা যেটা আমি এখন করাচ্ছি এটা খুবই ইম্পর্টেন্ট, নেসেসারি ইভিল। পুরোটা অংশ লিখি তাহলে সুবিধা হবে তোমাদের পড়তে। ট্রান্সপিরেশন is a necessary evil. Transpiration is a necessary evil. এখন উদ্ভিদের একটা নির্দিষ্ট পানি প্রয়োজন হয়, আচ্ছা মানবদেহেরও কিন্তু একটা নির্দিষ্ট পানি প্রয়োজন হয়, অর্থাৎ রেচনতন্ত্রের সাথে এই ট্রান্সপিরেশনের একটা লিমিটেশন আছে, অর্থাৎ একটা লিঙ্ক আছে। লিঙ্কটা কি, যখন আমাদের রেচনতন্ত্র পড়ছিলাম আমরা খুব ভালো করে পড়েছিলাম, তাই না, যে রেচনতন্ত্রে অতিরিক্ত পানি যখন মানবদেহ থাকে ওটা বের করে দেওয়ার জন্য ওই যে কিডনিকে অনেক পরিমাণে ফিল্টার করতে হয়, তাই না, অসমোরেগুলেশনের মাধ্যমে। আবার এই ট্রান্সপিরেশনে অর্থাৎ প্রসাধনে যখন অতিরিক্ত পানি উদ্ভিদের বডিতে চলে আসে তখন কি করছে, ওই পানিটা প্রসাধন আকারে বের করে দিতে চায়, অর্থাৎ রাখতে চায় না। এখন যদি পানি বের হওয়ার ফলে এই যে ধরো পাতায় বের হচ্ছে প্রসাধনের আকৃতিতে বাষ্পীয়ভাবে পানি বেরিয়ে আসতেছে, এখন বের হতে হতে একটা সময় একটু অতিরিক্ত পানি বেরিয়ে যাচ্ছে, একটা ফ্লো থাকে, ঠিক আছে। এখন তুমি ধরো মনে করো তুমি কোথাও পানি একটা হাউজে আটকে রাখলে, যদি তুমি কোনো একটা পাইপের মাধ্যমে পানিটা ছেড়ে দাও তাহলে কি ফ্লোটা অনেক বেশি থাকে না, ঠিক প্রসাধন যখন হতে থাকে তখন পানি ফ্লোটা বাড়তে থাকে। এভাবে করে অতিরিক্ত পানি উদ্ভিদ থেকে বেরিয়ে আসে, কি করে, পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। কিন্তু উদ্ভিদ থেকে যদি অতিরিক্ত পানি বেরিয়ে যায় তাহলে উদ্ভিদের কিছু ঘাটতি থেকে যায়, কারণ কি, তার তো নিজস্ব কিছু পানির দরকার আছে। কেন দরকার আছে, কারণ সালোক সংশ্লেষণ করে তার নিজের খাদ্য তৈরি করতে হবে এবং বাইরে অক্সিজেন উন্মুক্ত করতে হবে। বাইরে অক্সিজেন উন্মুক্ত করাটা বেশি ইম্পর্টেন্ট না তাদের কাছে, কারণ তাদের নিজের খাদ্য তো তৈরি করতে হবে, তাই না, নিজের খাদ্য তৈরি করতে হবে গ্লুকোজ তৈরির মাধ্যমে। কারণ আমরা জানি যে ফটোসিনথেসিসের মাধ্যমে কি হয়, পানি আর কার্বন ডাইঅক্সাইড সংযুক্ত হয়ে গ্লুকোজ নামে শর্করা তৈরি করে এবং অক্সিজেন বাইরে উন্মুক্ত হয়, যে অক্সিজেনটা আমরা প্রাণীরা গ্রহণ করতেছি। তো ওই যে গ্লুকোজটা তৈরি করতে জন্য মাস্ট বি তোমার কি লাগবে, পানি দরকার হচ্ছে। এখন সেই পানিটা কি এই তোমার শোষণের মাধ্যমে, এর আগের যে টপিকসটা আমরা পড়েছি শোষণ, উদ্ভিদের সক্রিয় শোষণ আছে, একটা নিষ্ক্রিয় শোষণ আছে। তো ওই শোষণের মাধ্যমে যে পানিটা উদ্ভিদ সংগ্রহ করতেছে সেই পানিটাই কাজে লাগতেছে। এখন ওই পানিটা যদি প্রসাধনের মাধ্যমে বেরিয়ে আসে উদ্ভিদ থেকে তাহলে উদ্ভিদ পানি শূন্য হয়ে যাবে, যার ফলে কি হবে, উদ্ভিদ পানি শূন্য হয়ে গেলে কি করবে, উদ্ভিদ তোমার খাদ্য তৈরি করতে পারবে না। খাদ্য তৈরি করতে না পারলে কি হবে, না খেয়ে উদ্ভিদ অটোমেটিকলি মারা যাবে। এই জন্য মূলত ট্রান্সপিরেশন ইজ এ নেসেসারি ইভিল, অতিরিক্ত প্রসাধন।
ঠিক আছে, অতিরিক্ত প্রশোধনটা হচ্ছে নেসেসারি ইভিল, মানে যেহেতু এটা প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ অতিরিক্ত পানি বের করে দিতে হবে, সেজন্য অতিরিক্ত পানি যদি বেরিয়ে যায় তাহলে সেটাকে নেসেসারি ইভিল বলছে, তো প্রয়োজনীয় শত্রু। ঠিক আছে, আচ্ছা এটা আমরা একটা সংজ্ঞা দিতে পারি, তোমাদের বইয়ে আছে ছোটখাটো একটা সংজ্ঞা। মোটামুটি কয়েকটা বিজ্ঞানী সংজ্ঞা দেওয়া আছে, ঠিক আছে, এখান থেকে তোমাদের যে কোনো একটা ইচ্ছা করতে পারো, তবে মূল ভাষায় যেটা, উদ্ভিদের দেহে অতিরিক্ত পানি বের করে দেওয়ার প্রক্রিয়াকে প্রশোধন বলছে। এটাই হচ্ছে তোমার সব থেকে ইজি এবং অ্যাপ্রোপ্রিয়েট। অর্থাৎ উদ্ভিদ দেহে তো অতিরিক্ত পানি থাকবে, এখন এই অতিরিক্ত পানি বের করে দেওয়ার প্রক্রিয়া হচ্ছে প্রশোধন। আর অতিরিক্ত পানি বের হওয়ার সময় যদি উদ্ভিদের দেহে প্রশোধনটা অতিমাত্রায় ঘটে থাকে, ঠিক আছে, অতিমাত্রায় ঘটে, তাহলে সেটা নেসেসারি ইভিল হিসেবে পরিচিত হবে। আজ এই পর্যন্ত করবো, নেক্সট ক্লাসে আমরা মোটামুটি আর একটা টপিকস নিয়ে আলোচনা করব। তো আমি আশা করবো তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হচ্ছে, প্রত্যেক সপ্তাহে 3টা করে অ্যাসাইনমেন্ট থাকবে, তো তোমরা খুব ভালোভাবে অ্যাসাইনমেন্টে জমা দিবে, সুন্দর করে অনেক ইনফরমেশন দিয়ে, যে ইনফরমেশনগুলো চাওয়া হয়েছে সঠিকভাবে সঠিক তথ্য দিবে, কোনো ভুল তথ্য দিবে না বা আনুষঙ্গিক কোনো বিষয়ে আলোচনা করবে না যেটা তোমার কোশ্চেনে অন্তর্ভুক্ত নয়। তো মোটামুটি নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ দেখা হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর টপিকসটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু প্র্যাকটিস করতে হবে। তো আল্লাহ হাফেজ।